মেজর ডালিমের আজকের লাইভের কয়েকটা বিষয় আছে। বাংলাদেশকে মিথ্যা ইতিহাস শেখানোর ষড়যন্ত্রকারী ঐতিহাসিক যারা ইতিহাসবিদ যারা ছিলেন, আপনাদের বাংলাদেশের জাতিকে নিয়ে মিথ্যাচার করার জন্য, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করার জন্য, মিথ্যা প্রতিষ্ঠা করার এই আপনাদের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন একটা মেসেজ ক্রিয়েট হয়েছে। এর পাশাপাশি বিএনপির জন্য বা জামাতের জন্য একটা বড় ধরনের মেসেজ কিন্তু ক্রিয়েট করেছেন। ইভেন কিছুটা অস্বস্তি দিতে পারবে অন্তর্বর্তী সরকারও। আপনার মেজর ডালিমকে বঙ্গবন্ধু হত্যার পর প্রায় 50 বছর পর তার চেহারার দিকে দেখলে আপনি বুঝতে পারবেন কত কুৎসিত চেহারা, বা সে মানে মির্জাফরদের কিন্তু একটা সিমটম থাকে যে আসলে তারা মির্জাফর। আজকে বাংলাদেশের এই দুঃসময় সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আর ওই খালি প্রতিবাদ না, এখন প্রতিরোধ করতে হবে। কথাই সত্যি হয়েছে। শেখ হাসিনা কিন্তু শুরু থেকে কিন্তু বলতেছিল মানে এত যে শিক্ষার্থীদের আপনার গণহত্যা করা হয়েছে, এখন তো এটাও সন্দেহ হয় আপনার কোন দিন না এটাও মনে করেন বের হয়ে আসে যে এটাকে হত্যা করছে সমন্বয়কারীরাই। সময়ের অপেক্ষা মাত্র, একে একে সবই কি প্রকাশ্যে আসতেছে, আরো আসবে। আর সেখানে ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো মরণকালের সর্বশিষ্য লাইভ টক শো করলেন আজকে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। মেজর ডালিমকে নিয়ে লাইভ টক শো করেছেন বাপের বেটা ইলিয়াস হোসেন। বুদ্ধি পরামর্শ নিতে পারবে মেজর ডালিমের মতন ওই 75-এ সিপাহীরা বাংলাদেশকে। গত রাতে মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসেছেন এবং সেই লাইভটিতে অনেক কথাই বলেন শেখ মুজিবকে নিয়ে, অন্যদিকে অনেক ঘটনা নিয়ে। এখন সেই লাইভটি নিয়ে মেজর ডালিমকে নিয়ে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, আবার সমালোচনাও করতেছে। অন্যদিকে মেজর ডালিম সমন্বয়ক, উপদেষ্টা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এই কথাগুলো দেখে অনেকে কিন্তু আতঙ্কে রয়েছে। দর্শক শ্রোতা সবাই এইসব কথা কেন বলতেছে এবং মেজর ডালিমকে নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা কেন করতেছে, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মেজর ডালিমকে নিয়ে সবাই কীসব কথা বলতেছে, অন্যদিকে মেজর ডালিমও সমন্বয়ক, উপদেষ্টাদের নিয়ে এইসব কথা বলাতে তারা কেন এত ভয় পাচ্ছে, সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওগুলোতে। আসুন দর্শক আমরা ইম্পর্টেন্ট ক্লিপগুলো দেখে আসি। ছোটবেলা থেকে এই নামটা সকলের কাছে পরিচিত। মেজর ডালিম একজন মুক্তিযোদ্ধা। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যিনি নেতৃত্ব দিয়েছেন। কারো কারো চোখে তিনি বীর, এই জাতিকে মুক্তি দিয়েছেন, আবার কারো কারো চোখে তিনি একজন খুনি। আমাদের আলোচনার বিষয়টা ওইদিকে না। গতকালকে সম্ভবত ছোটবেলায় বইয়ের বাহিরে এই প্রথমবারের মতন মেজর ডালিমকে সবাই মিডিয়াতে দেখেছেন সাংবাদিক ইলিয়াসের কল্যাণে। তিনি তার সাথে একটা দীর্ঘ আলাপ করেছেন, আর সেখানে অনেক কিছু একটা মেসেজ আকারে চলে এসেছে। অনেক অসত্য আমরা এতদিন যা জানতাম সেগুলো সত্য হয়েছে, আবার অনেক সত্য কেমন ধোঁয়াশা আকার ধারণ করেছে। তবে আমাদের এই যে সমন্বয়করা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন। তিনি যে বার্তা দিয়েছেন এই বার্তাতে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন একটা মেসেজ ক্রিয়েট হয়েছে। এর পাশাপাশি বিএনপির জন্য বা জামাতের জন্য একটা বড় ধরনের মেসেজ কিন্তু ক্রিয়েট করেছেন। ইভেন তার এই আহ্বানে যদি বিপ্লবীরা সাড়া দিয়ে বসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে বিএনপি, জামাত অথবা নির্বাচনমুখী যে দলগুলো আছে। আবার কিছুটা অস্বস্তি দিতে পড়বে অন্তর্বর্তী সরকারও। মেজর ডালিম ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে বলছিলেন যে বিপ্লবের আকাঙ্ক্ষা অথবা বিপ্লবের যে সরকার সেটা বিপ্লবীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। এমনকি এই ছাত্রদেরকে এখন ঘুমিয়ে গেলে চলবে না, সামনে অনেক কঠিন রাস্তা আসতে পারে। শক্ত হাতে আল্লাহর উপর ভরসা করে সেই রাস্তায় টিকে থাকতে হবে। ফলাফল চলে এসেছে, চূড়ান্ত রূপরেখা চলে এসেছে, এটা ভাবা যাবে না। কি ভাবতে হবে যে
তাদেরকে নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে নিজেদের আকাঙ্ক্ষার সাথে ধাবিত করে সামনে বাস্তবায়ন করতে হবে, সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে। এছাড়া তিনি লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন এই ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে। তার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, তিনি চাচ্ছেন যে এই মুহূর্তে বিপ্লবী ছাত্ররা যারা আছেন বা সমন্বয়ক যারা আছেন তাদের যে দাবি দাওয়া, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবি দাওয়াগুলো কোথাও না কোথাও আওয়ামী লীগের সাথে কানেক্টেড। ইভেন নির্বাচন এখানে একটা বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যেই জুলাই প্রক্লেমেশন বলেন বা ঘোষণাপত্র বলেন অথবা বিভিন্ন সময় তাদের যে বক্তব্য, শেখ হাসিনার বিচারের আগে দেশে নির্বাচন তারা হতে দেবে না। তো তিনি তাদের এই দাবিগুলোকে কিন্তু সমর্থন করছেন যে তোমরা তোমাদের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা সেটা পূরণ করতে হবে। ইভেন এর জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হবে, রাস্তা অনেক কঠিন, হ্যাঁ, মানে টিকা থাকতে হবে, লড়াই সংগ্রাম চালিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। এটা এখানেই শেষ হয় নাই। তো ওনার এই বক্তব্যগুলোতে আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নেতারা আছেন অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। কমেন্ট মানে ইউটিউবে সম্ভবত রেকর্ড হয়ে গেছে কিনা আমি জানি না, প্রায় 8 লক্ষ মানুষ মেজর ডালিমের এই লাইভ সাক্ষাৎকারটি দেখেছিলেন। এখানে তিনি অনেক বিষয় খোলাসা করেছেন। এর পাশাপাশি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তোমাদের আকাঙ্ক্ষাকে কোনো স্কলার যতগুলা মেডেলের অধিকারী হোক, কোনো ব্যক্তি বা গোষ্ঠী, তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করবে না। এখন আমরা যদি দেখি বর্তমান সরকারের মধ্যে যারা আছেন এদের মধ্যে ছাত্র উপদেষ্টার বাহিরে, আসিফ নজরুল স্যারের বাহিরে আমি আসলে জানি না, খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু এই বিপ্লবের অংশ না। তিনি পরবর্তী সময়ে আসছেন। উপদেষ্টারা এরা কেউই বিপ্লবের অংশীদারি না। কয়েকজনের মধ্যে আসিফ নজরুল স্যার আছেন, আর 2 জন থাকতে পারেন এর জন্য, বাট আমরা তাদেরকে ভালোভাবে চিনি না যে তারা এই শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চেয়েছিল। ইভেন নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা অলরেডি 2টা টাইম ঘোষণা করে দিয়েছেন, এই 2025-এর শেষ অথবা 26-এর মাঝামাঝি। বিএনপি চাচ্ছে এই বছরই নির্বাচন করার জন্য। জামাত বলছে, হিসাব করছে তারা 7 মাস নাকি লাগবে নির্বাচনটা দিতে যদি সরকার দেয়। তাহলে এই যে তাদের নির্বাচনমুখী দাবি দেওয়া আকাঙ্ক্ষা, সেখানে মেজর ডালিমের যে বক্তব্য, সবকিছু মিলিয়ে মেজর ডালিমের এই আহ্বান সমন্বয়কদের প্রতি, আর কমেন্টের তো বন্যা ছিল, বিভিন্ন পোস্টেও আছে, বিপ্লবীরা নতুন করে অনুপ্রাণিত হচ্ছে। তবে আহ্বানে সাড়া দিলে কোথাও না কোথাও মেজর ডালিমের বক্তব্য থেকে বিপ্লবীরা যদি অনুপ্রাণিত হয় তাহলে নির্বাচন হচ্ছে না। ছাত্ররা নতুন করে যদি আবার ইন্সপায়ার ফিল করে আর কি, কারণ একটা নেতৃত্বহীনতার মধ্যে অনেকেই পড়ে গিয়েছিল, সেখানে মেজর ডালিমকেও যদি তারা নেতা মনে করে আবার ঝাঁপাই পড়ে তাহলে কিন্তু পরিস্থিতি বিএনপির জন্য খারাপ যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি যে মেজর ডালিম সম্পর্কিত, ওনার স্ত্রী সম্পর্কিত কিছু জিনিস আছে যেগুলো শেখ পরিবারের সাথে কানেক্টেড ছিল, বা বেগম খালেদা জিয়ার উপরও তিনি অনেকটা মনোকষ্ট নিয়ে আছেন। প্রায় 50 বছর পর মেজর ডালিমকে আপনার লাইভে এনেছে আপনার এলিয়াস, তথাকথিত সাংবাদিক এলিয়াস, যে কিনা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আসতেছে এবং কি দেশের বিরুদ্ধে সে অপপ্রচার করতেছে অনেক বছর যাবত ধরে। হঠাৎ করে কেন আপনার মেজর ডালিমকে আপনার লাইভে আনা, বা কৌতূহলবশতই আমার এই জিনিসগুলো জানতে ইচ্ছে করতেছিল। তো হঠাৎ করে আমি ভাবতেছি যে তাকে বঙ্গবন্ধু হত্যার পর প্রায় 50 বছর পর তার চেহারার দিকে দেখলে আপনি বুঝতে পারবেন কত কুৎসিত চেহারা, বা সে মানে মির্জাফরদের কিন্তু একটা সিমটম থাকে যে আসলে তারা মির্জাফর। তো তার বক্তব্যগুলো আমি মোটামুটি কিছুটা শুনেছি। তো যাই হোক, সাংবাদিক এলিয়াস মানে তাকে এত বছর পর লাইভে এনে সে কি প্রমাণ করতে চাচ্ছে? সে তো এটাই বলতে চাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল মেজর ডালিম সঠিক ছিল। তাও কি আবার মেজর ডালিমকে আপনার মুক্তিযোদ্ধা সে বলতেছে। সে কত বড় রাজাকার হইলে এইসব কথা বলতে পারে আপনি দেখেন। এখন বলতে পারেন যে মেজর ডালিম তো আপনার যুদ্ধ করেছে। হ্যাঁ, অবশ্যই করেছেন, কারণ সে মির্জাফরি করেছে। বঙ্গবন্ধুর কি এমন অপরাধ ছিল যে তার জন্য শুধু তাকে হত্যা করতেন? কথা কিন্তু এখানে অনেক কিছু আসে। যে আপনি যদি ব্যক্তিকে হত্যা করতেন তাহলে হচ্ছে এক কথা, আপনার ক্ষমতা দখল করা। আপনি তো বলেছেন
সামরিক শাসন জারি করেছেন, মানুষ যাতে আপনাদের প্রতি ইয়া রাখে। কই দেশে থাকলেন না? চলে গেছেন কেন? চেহারা এত কুৎসিত চেহারা কেন হইল? দেশ থেকে কেন চলে গেছেন? কেন গেলেন আপনারা পালায়া? দেশে থাকতে পারেন না কেন? আপনারা অপরাধী। আপনাদের মুখ, আপনাদের চোখ এটিই বলে যে আপনারা অপরাধী, এবং এই অপরাধের সহযোগী হিসাবে ইলিয়াসও অপরাধী। কারণ কি? সে আজকে জাতিকে বুঝাইতে চাইতেছে যে মেজর ডালিমই হচ্ছে এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা, মানে বঙ্গবন্ধু সহপরিবারে হত্যা করে তাকে সে মুক্তিযোদ্ধা সাজাইতে চাইতেছে। আসলে এগুলো আমাদের জন্য লজ্জাজনক একটি বিষয়, এগুলো আমাদের জন্য লজ্জাজনক। একজন খুনি, মেজর ডালিম একজন খুনি। বঙ্গবন্ধু অপরাধ করেছে, সে এখানে বলতেছে অপরাধ করেছে নাকি? বঙ্গবন্ধু যে অপরাধ যে করেছে সেটি প্রমাণ, বা ওই সময় আপনারা করতেন, বঙ্গবন্ধুকে বলতেন তাকে হত্যা কেন করলেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি ওনাকে ভাল না লাগতো বা আপনার যদি পছন্দ না হইতো, আপনি দূরে সরে যাইতেন। ওনাকে হত্যা করলেন কেন? এই জাতিকে বাঁচাইতে, যে বাঙালি জাতিকে মুক্তি দিতে চাই বঙ্গবন্ধুর হাত থেকে? কই? ইতিহাস কখনো ভোলা যায় না। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যখন আপনার ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছিল, তখন ইরাকের অনেক গাদ্দাররাই কিন্তু সেখানে জড়িত ছিল। আমেরিকার সেনারা কেঁদেছিল, ইরাকের অনেক মানুষ ছিল যারা গাদ্দার, তারা থুতু নিক্ষেপ করেছে। অথচ বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মানুষ তার জন্য কেঁদেছে। কেন? ওই সময় তো তার বিরুদ্ধে অনেক মানুষ ছিল। মানুষ কেন কাঁদে? এত বছর পরও কেন তার নাম আপনার মানুষ নেয়? বঙ্গবন্ধুর নাম কেন মানুষ নেয়? মেজর ডালিমের নাম কেন মানুষ নেয় না? এটা বুঝতে হবে। এটাকে বলা হয় মুনাফিক বা গাদ্দার। ইতিহাসের শ্রেষ্ঠ গাদ্দার হচ্ছে তারা। তার মানে ইলিয়াস সেই গাদ্দারিকে প্রমোট করতেছে। ইলিয়াস কিন্তু আপনার দেশপ্রেমিক সাংবাদিক না। আপনি যত কথাই বলেন, সে কিন্তু দেশপ্রেমিক সাংবাদিক না। তার ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, তারপর বুঝতে পারবেন যে ইলিয়াস কোন ধরনের সাংবাদিক। ঠিক আছে? ইলিয়াসের মতন অনেক ভালো ভালো টপিক আমরাও বানাইতে পারবো। সে যে ডিভাইস ব্যবহার করে সে আপনার টপিকগুলো বানায় না ডকুমেন্টারি আকারে, সেগুলো আমরাও বানাইতে পারবো। অপপ্রচার, এগুলো অপপ্রচার হবে। কোনো একটা দলকে নিয়ে কথা বলে আপনার বুংবাং নিউজ যদি আমরা ছাপাই, এগুলোকে বলা হয় অপপ্রচার। এগুলো দেশের বাইরে থেকে করা যায়, দেশের ভিতরে এগুলা করা যায় না, কারণ দেশে আইন আছে, দেশের আইনকে শ্রদ্ধা করতে হয়। সাংবাদিক ইলিয়াস এত সাহসী দেশের বাইরে কেন? কেন? সে জানে দেশ নিয়ে ষড়যন্ত্র করে সরকার তাকে ছাড়বে না, এটাই সত্য কথা। আপনি কথা বলেন, শেখ হাসিনার সামনে বসে কি সমালোচনা মানুষ করে নাই? সংসদে যারা সংসদ সদস্য ছিল, তুমিও করতা। তুমি দেশ থেকে চলে গেছো কেন? কারণ তোমরা হচ্ছে রাজাকার, তোমরা হচ্ছে পাকিস্তানি পেতাত্তা। তোমরা এটা বুঝতে হবে। মেজর ডালিমকে স্বাধীনতার 50 বছর, বঙ্গবন্ধুকে হত্যার 50 বছর পর জাতির সামনে উপস্থাপন করে কি বুঝাইতে চাইতেছো? মুক্তিযোদ্ধা সাজাইতে চাইতেছো নাকি? সেই প্রকৃত মুক্তিযোদ্ধা তাকে হত্যা করে। মেজর ডালিমের নাম এই বাংলার ইতিহাসে কেউ নিবে না, কেউ নিবে না মেজর ডালিমের নাম। বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন নিবে। বঙ্গবন্ধু যত বড় অপরাধী হোক না কেন, তাকে তোমরা ওই সময় বুঝাওনি কেন? তাকে হত্যা করলে কেন? তার পরিবার সহ ব্যক্তিকে হত্যা করতে, তোমরা ব্যক্তিকে তোমরা মেরে ফেলতে, তোমরা পুরা পরিবার কেন মারছো? ভাবছিলা যে বাঁচায় রাখলে তো এগুলো থেকে আরো ড্যাম জ্বালায় আপনার রাষ্ট্র দখল করবো বা ক্ষমতায় চলে আসবে। এই পরিকল্পনায় তো তোমরা কাজ করেছিলে। পরিকল্পনা কিন্তু সাকসেস হয় নাই, কারণ আল্লাহ আছে না উপরে। আল্লাহ অবশ্যই তার পূর্বপুরুষদের থেকে কাউকে না কাউকে আপনার সেই সক্ষমতা দান করে, যেটি আপনার শেখ হাসিনাকে দান করেছে। সে বাবার হত্যার বিচার করেছে, তোমাকেও তো খুঁজতেছিল, তোমাকেও তো পায় নাই। গাদ্দারি তো তোমরা করছো, গাদ্দারি তো তোমরা করছো। তোমাদের সেই মুক্তিযুদ্ধের ঠুনকো পয়সার কোনো মূল্য নাই, এই যুদ্ধের কোনো ঠুনকো পয়সার মূল্য নাই। 24-এর স্বাধীনতাকামী যারা বলে তারা সমন্বয়ক হয়ে লুটতরাজ করতেছে না, তাদের মূল্য থাকবে? থাকবে না। পাকিস্তান আমলেও কিন্তু এরকম ঘটনা ঘটে, সেটা আমরা জানি, ইতিহাস থেকে আমরা এটাও জানি। যুদ্ধ করে অনেকে আবার লুটও করেছে, তারা এখন পরে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। লুট করছে, এগুলাকে মুক্তিযোদ্ধা দিয়ে দিছে। তো যাই হোক, এই যে মেজর ডালিমকে আপনার আনা হয়েছে এখানে, তখন প্রমাণ করে যে মেজর ডালিমরা কি তাহলে শেখ মুজিবের তুলনায়, শেখ পরিবারের তুলনায়, আওয়ামী লীগের তুলনায়
বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, এটা এই একটা লাইভ প্রমাণ করে। যেই লোকটা জীবনে টকশোতে আসে নাই, যেই লোকটা কখনো জনসম্মুখে খুব একটা দেখা যায়নি, যেই লোকটার বিরুদ্ধে শত শত অভিযোগ, যেই লোকটার মতো বহু দেশপ্রেমিক নাগরিককে আওয়ামী লীগ অত্যাচার করেছে, জুলুম করেছে, পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে, সেই লোকটি যখন সাংবাদিক ইলিয়াসের একটা লাইভে এসে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে 8 লক্ষ জনগণ একত্রে তার লাইভটা দেখে, তখন এটার মাধ্যমে কি মেসেজ দেয়, এটা আজকের জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। বাংলার জনগণ যেটা সত্যিকার বিশ্বাস করে, বাংলার জনগণ যে সত্যি দেশপ্রেমিক, তারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, তার আজকের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর ডালিমের এই লাইভ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে সাংবাদিক ইলিয়াস সাহেবেরও ইতিহাসে এই প্রথম কোনো একটি লাইভ, যে লাইভটি একত্রে 8 লক্ষ মানুষ ইউটিউবে ওয়াচিংয়ে ছিল, এটা কখনোই ছোটখাটো কোনো বিষয় নয়। এটাকে কোনোভাবেই মানুষের হৃদয়ে যদি এই চাহিদা না থাকে, তাহলে এমনি এমনি এরকম হওয়ার কোনো সুযোগ নেই। মেজর ডালিমের নিশ্চয়ই বক্তব্যগুলো আপনারা শুনেছেন, তার এই বক্তব্যের মধ্য থেকে আপনারা দেখেছেন মেজর ডালিমের সেই বক্তব্যের মধ্যে দেশপ্রেমিক হিসেবে তার যে বক্তব্য, তার যে চিন্তা চেতনা, তিনি ইতিহাসকে যেভাবে বর্ণনা করেছেন। মেজর ডালিম, যে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে, আপনারা একটু ক্ষমা করবেন, আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে, আপনারা লাইনে থাকবেন। সো মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে 15ই আগস্ট ছিল একটি বিদ্রোহ, যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময় সেনাবাহিনীর কর্মীদের সাথে, সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে, এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি, কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই 15ই আগস্টের পরে। তাহলে জনগণ যেই কাজটি করেছে, জনগণ যেই কারণে খুশি হয়েছে, জনগণ কেন এত রাজপথে নেমে এসেছে, সেটা আজকের মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন। কারণ জনগণ যদি না চায় কোনো কিছু, সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে, কোনোভাবে তৈরি করে দিয়ে, কোনোভাবে আপনার মন গড়া মতবাদ দিয়ে সম্ভব নয়। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা এই 24 সালে এসে চোখের সামনে দেখলাম শেখ হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে হয়, এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। আজকের এই মেজর ডালিমের শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি, তাদেরকে সত্যিকার মনোপটে রেখেছে। আমি মনে করি একজন বীর, তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম, অপতৎপরতা, মিথ্যা অপবাদ, কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আওয়ামী লীগ করেছে, বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে, সেই জিনিসগুলোর সব কিছু উড্ড করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার। ইলিয়াস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে সত্যি মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না, তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না, বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে, সে নিবৃত্তে থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে। আমি এ কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা, এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা? আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে অ্যাকসেপ্ট আজাহারি কিংবা জাতীয় 2-1 নেতা যদি থাকেন, বিএনপির তারেক রহমান সাহেব, এদেরকে আমি বাদই দিলাম, এই বাদে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে 8 লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে, সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে, আমার কাছে এরকম কোনো এক্সাম্পল এখন পর্যন্ত নাই। তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা
আসলে যে মানুষের কাজটি করেছেন, মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন, সেই 1975 সালের কঠিন সময়েও, যেই সময় আপনার ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না, তখনও এই মানুষগুলো তারা এই দেশপ্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে। আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু ডালিম নয়, এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে। হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না, কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না, তারা দায়ী থাকিয়ে যাবেন। কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিধায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল। ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার স্বপ্ন নতুন করে পেয়েছিল, এবং এই ডালিম সাহেবদের মানুষ, ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সেটাই আজকের আমাকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশে অনেকেই ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন, অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান। সাবধান হয়ে যান, কোনো কিছুতে লাভ হবে না। মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না। ডালিমের ভালোবাসা কি কারণে, ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন, আপনি সমাজনীতি করুন, তাহলেই আপনি জনপ্রিয়তায় স্থান অর্জন করতে পারবেন। ভারতের তাবেদারি করবেন, ভারতের দালালিও করবেন, আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণও করবেন, আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনা এদেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন। মনে মনে সন্তুষ্ট হবেন, কোনো লাভ নেই। জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকেই ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয়। আজকে না হয় আমি অবাক হয়েছি, মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না, লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের তৎপরতার মধ্যে, মিথ্যাচারের মধ্যে, কিন্তু লোকটা শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন। কি এমন চুম্বক পয়েন্ট ছিল, কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখে, তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে, অবাক করা কাণ্ড। ভাবতে পারেন বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি, ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি, স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি, যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই। দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই, এবং এই 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি এই স্পিরিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্পিরিটের একটা অংশ। অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে, আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে। মনে রাখবেন, যখন কোনো সাকসেসফুল বিপ্লব হয়, সেই বিপ্লবটা যখন সংগঠিত হয়, তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয়। আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব জনপ্রিয় একজন ব্যক্তি, কোনো সন্দেহ নাই, জনপ্রিয় নেতা ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু লোকটা 71-এর আগ পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও 75-এ এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যার তৈরি হলো? এর একটাই কারণ, সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা, ভালোবাসা, সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই। শেষ সময় এসে সেটা ভুলে গিয়েছেন। ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা, সেই কুফলই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে, যেমনটা শেখ হাসিনা করেছে। 75 থেকে শেখ হাসিনা শিক্ষা অর্জন করে নাই। কুমিল্লার একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে হোটকার সাক্ষী হোটকায় দেয়, মাইনসে দেওয়ান লাগে না। মানে মাইনসে মানে হচ্ছে মানুষ, হোটকা মানে হচ্ছে আপনার যখন বৃষ্টি পড়ে না, গ্রাম অঞ্চলে জলাশয় আপনি দেখবেন যেরকম গোল গোল সামহাও কিছু জিনিস বৃষ্টির পানি পড়ার পরে তৈরি হয়। এটা একটা প্রবাদ বাক্য এবং এটার পিছনে একটা দীর্ঘ গল্প আছে। বাট মোটা দাগে এটার জিনিসটা হচ্ছে কি, যে কয়েকজন মানুষ কিছু অপরাধ করছে অথবা কোনো জিনিস লুকায় রাখছে, তো তাদের এই অপরাধগুলা নিজেদের মধ্যে যেই লুকায়িত বিশেষ তথ্যগুলো ছিল নিজেরাই সংঘর্ষ করে জানাই দেয়, বাহিরের মানুষের দরকার হয় না। কেন এই কথাগুলো বললাম? আপনারা জানেন যে ভিপি নুরের রাইট হ্যান্ড
ফারুকের উপর যে হামলা চলেছে, সেই হামলার জের ধরে সার্জিস এবং হাসনাত তাদেরকে নিয়ে তাদের সহযোদ্ধারা হিরো থেকে তাদেরকে খলনায়ক বানানোর মতন কিন্তু অবস্থানে চলে গেছেন। ইভেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, গতকালকে খোমেনি যে বক্তব্য দিয়েছেন, ভিপি নূর তিনি কারোর নাম না বলে বলছিলেন যে আমরা যখন শেখ হাসিনার পতনের দাবি করেছিলাম এক দফা, তখন কিন্তু অনেকেই বলেছিল আজকে যারা মিডিয়ার কলন অনেক বড় বড় নেতা হয়ে গেছে, টাইমলাইনে চলে আসছে, বিশাল বিশাল বক্তব্য দিয়ে বেড়ায়, তারা কি শেখ হাসিনার পতন চাইছিল 18 জুলাই? চায় নাই। কার নাম মেনশন করছেন তিনি? সার্জিসের ইস্যুতে ভিপি নূর বলছে যে সার্জিসের অবস্থান পরিষ্কার করতে হবে। এর মাঝখানে আবার এখানে এসা পড়ছে হাসনাত। হাসনাত এবং সার্জিস কোথাও না কোথাও সাবেক ছাত্রলীগ কর্মী, এখন তো আর ছাত্রলীগের রাজনীতির সাথে তারা জড়িত না, বা এই সরকার পতনের পেছনে তারা বড় ভূমিকা রাখছে। তারা কিন্তু দিন শেষে খুব বড় ধরনের কিছু তথ্য তাদের সম্পর্কে আসছে, আবার তাদের মুখোশও খোলা হচ্ছে, এমনটা দাবি করা হচ্ছে, আরও নাকি খুলে দিবে। এই আন্দোলনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার একজন আছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। গতকালকে সাংবাদিকদের সামনে তিনি বলছেন হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে, হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে, তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলছে তারা ডিজিএফআই এর নজরবন্দি। তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে সেটি কি তারা জানে নাকি জানে না? আন্দোলন কিভাবে চলছে সেইটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেল ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দরা যারা ডিজিএফ এর কাছে মাথা নত করেনি, আমি তাদেরকে সেলুট জানাই। এরপর বলছে কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়েছিল, এক দফার অনেকেই বিরোধিতা করেছে, তাকে জিজ্ঞেস করলে বের হয়ে আসবে কে কে বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না? সাবধান করে দিয়ে ইয়ামিন বলছেন আপনারা এখন নায়ক, আপনাদেরকে কিন্তু খলনায়ক হতে সময় লাগবে না, মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত এবং শহীদ হয়েছে, তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা করেন না, প্রতারণা করেন না। কি ধরনের বক্তব্য দিচ্ছে হাসনাতকে নিয়ে ভাবা যায়? হ্যাঁ, মানে কি আসলে বুঝলাম না। আচ্ছা, ইভেন উপদেষ্টাদেরকেও তারা বলছে যে আপনাদের রক্ত এবং জীবন দিয়ে বসাইছি, আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই, চাপ অনুভব করলে বলেন, আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো, আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করছে তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি, আমরা প্রতিবাদ করেছি, আজ আমরা জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না। তো তিনি আরও বলছেন যে সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলছেন যারা বিপ্লবীর মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে, তাহলে এই বিপ্লবীরা বাঁচবে, নয়তো এই বিপ্লবীরা মরবে। আপনি দেখেন যে এখানে বরাবরই কমেন্টের মধ্যে বাঙালি তো কেউ কেউ লিখতেছে পুরোনো ছাত্রলীগ ভিতরের জায়গা উঠছে, আবার কেউ বলতেছে যে না খোমেনির বক্তব্য তার মানে সত্যতা আছে, এখন পর্যন্ত কেন সার্জিস এটা নিয়ে প্রটেস্ট করে নাই। ভিপি নূর বলছে যে এই হামলার নেপথ্যে আপনার বারবার সার্জিসের নাম আসছে, আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারিবেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের একটা মেসেজকে নিয়ে তিনি নূর নিজেও শিওর না যে এটা কি সার্জিসের আসলে অবস্থান কিনা, বা এটার সম্পর্কে তার অবস্থানকে পরিষ্কার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ভিপি নূরও কিন্তু ওই ঘুরাফিরে একই কথা বলছেন যেগুলো বিন ইয়ামিন মোল্লা বলছেন। ভিপি নূরও কিন্তু এই কথাগুলো বলছে যে যখন আমরা এক দফা পতনের কথা বলছি যে ভাইয়া এটা ঠিক হবে কিনা, আমরা তো এক দফা চাই নাই, আমরা তো পতন চাই না, আমরা অন্য কিছু চাইছি। নূর বলছেন যে পরবর্তী সময় মিডিয়ার কল্যাণে তারা বড় বড় বক্তব্য দিয়া মিডিয়া জমায় এখন তারা অনেক বড় নেতা, মানে সার্জিসের নাম মেনশন করেন নাই তিনি, কিন্তু তারা আসলে কাদেরকে বোঝাচ্ছে, আসলে মানে কি থেকে কি ঘটছে। তবে এখন সবটা খেলার একটা বড় অংশ হচ্ছে যে তোমার থেকে আমি বড়, আমি এটার ক্রেডিট নিচ্ছি, আমি মূল কারিগর, আমি মাস্টার মাইন্ড। এই ইস্যুগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো নিয়েই কোথাও না কোথাও বা রাজনৈতিক বিভক্তি ছাত্রদের মধ্যে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসছে।
ইভেন এখানে অনেকেই মানে অনেক ধরনের কথা কিন্তু এখানে সামনে আসছে। ইভেন তারা যাকে ছাত্রলীগের সাথে ছিল সেগুলো নিয়ে কিন্তু অনেক বক্তব্য ভিপি নোট দিছে যে সারা জীবন ছাত্রলীগ করে আসছে, এরকম অনেকেই এখন বড় বিপ্লবী সেজে গেছে। ভাসুরের নাম মুখে নেয় নাই, বাট কে সেই ভাসুর আমরা নুরুর কাছেও জানতে চাই। পাশাপাশি সার্জিসের অবস্থানটা তার ক্লিয়ার করা দরকার, কারণ নিজেদের মধ্যে এই বিভেদ পরবর্তী সময়ে কিন্তু নিজেদের কপালেই দুঃখ টেনে আনবে। আর কখনো কোনো তথ্য আসলে সবার আগে মানুষ সার্জিস এটা বিশ্বাস করবে। এটা কেন বিশ্বাস করবে? যখন ডিবি হারুনের অফিসে সার্জিস ছিল তখন সার্জিস নিয়ে কিন্তু এক ধরনের লেখালেখি শুরু হয়ে গেছিলো এই ছাত্রদের মধ্য থেকে। পরবর্তী সময় সার্জিসের অবস্থানটা পরিষ্কার ছিল। ইভেন আফটার এই সরকার পতনের পর সার্জিসের যেই বক্তব্য ভাষণ সবগুলো একের পর এক, মোটামুটি উপদেষ্টা পরিষদে আছে 3 জন আর বাহিরে আছে বেসিক্যালি 3 থেকে 4। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে মেজর ডালিমের সেই লাইভটি নিয়ে, তাই সেই লাইভের আলোচনা সমালোচনা। অন্যদিকে তিনি যে উপদেষ্টা সমন্বয়কদের নিয়ে কথা বলেছেন, মানে এইসব নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং মেজর ডালিমের অনেক বক্তব্য কিন্তু দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? দেশের যে এই পরিস্থিতিগুলো দেখিয়েছি, দেশের এই অবস্থা, সমন্বয়ক উপদেষ্টা বারবার কিন্তু একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলা নিয়ে কিন্তু অনেক তথ্য বের হয়, সেইগুলো আপনাদেরকে দেখিয়েছি। অন্যদিকে মেজর ডালিমকে নিয়ে, মানে বিশেষ করে মেজর ডালিমের সেই লাইভটি নিয়ে সবাই কি বলতেছে এইসবও দেখিয়েছি। আর হে দর্শক, সর্বশেষ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।